চিত্রাঙ্গনা লিখেছেন ইসরাত জাহান জেরিন। বৃষ্টি থেমেছে বহুক্ষণ, তবুও ধরণীর বুকে এখনো ভিজে অনুরণিত। বাতাসে শরীর মিশে আছে কাদামাটির সোদা ঘ্রাণ। বাড়ির পেছনে আতো শ্যাওলা পুকুরটায় জল থই থই করছে। কালো তিমির জলে আকাশের ছায়া ভেঙে ভেঙে যাচ্ছে বৃষ্টির টলমলে স্মৃতিতে। বাঁশঝাড়ের শীর্ষে নিশ্চুপ বসে আছে এক মাছরাঙা, গাঢ় নীল সবুজ ডানা ভাঁজ করে অপেক্ষমান। তার ক্ষুধা মেটেনি এখনো। ধৈর্যের সর্বশেষ বিন্দুতে দাঁড়িয়ে সে লক্ষ্য রেখেছে মাছ জলের নিচে লুকিয়ে থাকা শিকারের উপর। মুহূর্তের জন্য দৃষ্টি সরছে না, কারণ সে জানে সময়ের শিকারের মুহূর্তই অস্ত্র। শেষ রাতে ঠান্ডা বাতাস গা ছুঁয়ে যায় কাঁপুনি ধরিয়ে। চিত্রা ঘুমিয়ে আছে, নিষ্পাপ একটা মুখ। ফারাজের চোখে চিত্রার গলার দিকে গেল। ইসরে লালচে দাগ বসে গেছে। মেয়েটার সাথে এতটা পাষাণ হওয়া মোটেও ঠিক হয়নি। খুব যন্ত্রণা হচ্ছে হয়তো, তবে ফারাজের কি যেন হয়েছিল রাতে। কে জানি সোহাগের নামটা একেবারেই তীরের মতন করে বুকে বিঁধেছিল তার। চিত্রা তার স্ত্রী, সে পরপুরুষের নাম কেন নিজের মুখে আনবে? ফারাজ নিজের ভাগ অন্যকে দিতে শেখেনি, শুধু শিখেছে কেড়ে নিতে, ছিনিয়ে নিতে। তবে এমন বাসরের স্বপ্ন ফারাজ কল্পনা করেনি। কিন্তু ফারাজের চিত্রার ব্যথার জায়গায় ঠোঁট ছোঁয়ালো। চিত্রা অস্থিরভাবে নড়ল, কিন্তু জেগে উঠল না। ফারাজ একটু থেমে গেল, তারপর ধীর পায়ে ওয়াশরুমের দিকে গেল। দরজার হাতলে হাত রাখতেই একটা দ্বিধা জেগে উঠল তার ভেতরে। মুহূর্তের জন্য থমকালো, তারপর আবার ফিরে এলো বিছানায়। চিত্রার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার শান্ত মুখের দিকে। অস্পষ্ট সুরে ফারাজ বলল, শুনেছি ব্যথার উপর ব্যথা দিলে নাকি ব্যথা সারে। আমি তোমার সেই সকল ব্যথা হয়ে জন্মাতে চাই। তুমি না হয় ব্যথার উপর আরো খানিকটা ব্যথা দিয়ে দেহের সঙ্গে আমার মনের ব্যথাটাও মুছে দিও প্রিয়তমা। চিতার ঘুম ভেঙে হালকা হয়ে আসে। ধীরে ধীরে চোখ মেলে তাকায় সে। ব্যথার ভারে শরীর অবশ লাগছে। সে কিছুক্ষণ ফারাজের মুখের দিকে তাকিয়ে থাকে, দৃষ্টি অনুভূতিহীন, নির্বিকার। ফারাজের নিজেকে অপরাধী মনে হচ্ছে। নিয়ন্ত্রণ জিনিসটাই সে অভ্যস্ত নয়। তবে এবার ভুল হয়ে গিয়েছে, তবে আর কখনো এমন ভুল হতে দেওয়া যাবে না। ফারাজ তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, শরীর কেমন লাগছে এখন? চিত্রা আওড়াল অনন কণ্ঠে উত্তর দিল, যেমন রেখেছেন তেমনই। ফারাজের চোখে একটু কুঞ্চন ফুটে উঠল। ট্যারামি করো কেন? চিত্রা তাচ্ছিল্য হাসি হেসে বলল, ট্যারামি সহ্য করছেন কেন? মেরে ফেলুন না। ফারাজ এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর শান্ত গলায় বলল, তুমি মরলে আমিও মরে যাব। চিত্রার ঠোঁট একবার কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। বেঁচে থেকেও কি পেয়েছেন? ফারাজ এক চিন্তে হাসল। তোমায়? চিত্রার হৃদস্পন্দন এক লহমায় থেমে গেল যেন। সে ফিসফিস করে বলল, আপনি আমাকে ভালোবাসেন? মনকে জিজ্ঞাসা করো, ভালোবাসার প্রমাণ আছে, দিতে পারবেন? ফারাজ তার গভীর চোখ দুটি চিত্রার চোখে স্থির করে বলল, প্রমাণ তো তুমি নিজেই প্রিয়তমা। তুমি আজ মিসেস ফারাজ এলাহি, এইটুকু কি যথেষ্ট নয়? চিত্রা নীরব হয়ে গেল। এই লোকটার সাথে যুক্তিতে পেরে ওঠা অসম্ভব। সে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। শরীরের কোথাও যেন প্রচন্ড ব্যথা ছড়িয়ে আছে, বিশেষ করে বাম হাতে। ফারাজ তাকে ধরে বসিয়ে দিল। মুখে কোনো অনুভূতির ছাপ নেই, শুধু শীতল এক দৃষ্টি। মাঝরাতে বাড়ি ঘুরে দেখার শখ হলো কেন? চিত্রার আসল কারণ বলল না। বললে হয়তো ফারাজ ব্যঙ্গ করে হাসবে, তার দুর্বলতাকে উপহাস করবে। এমনি মন চাইল তাই। ফারাজ ঠোঁট বাঁকালো, তাই বলে যেই মেয়ে অন্ধকারে ভয় পায়, তার একা অন্ধকারের মাঝে হাঁটা কি বিপজ্জনক নয়? চিত্রার চোখে বিস্ময়ের স্থির হয়ে গেল। তার মানে ফারাজ
তার ভয়, তার অন্ধকারভীত সম্পর্কে জানে। সে ধীরে বলল, আর কি জানেন আমার বিষয়ে? ফারাজ মুচকি হাসলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, ওই যে ওইটাও। তুমি যেটা জানো না ওইটাও আমি জানি। যা দেখোনি তাও দেখেছি। চিত্রার মুখমণ্ডল রাগে লাল হয়ে উঠল। মনে মনে ফারাজকে শত শত গালি দিল। লোকটার মুখ থেকে কখনো মধু ঝরে না, সবসময় সাপের মতন বিষ ঝরে। জন্মের পর মধুর বদলে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল নাকি? বমি করে বিষ মুখ দিয়ে না বের করে পেছনের দিক দিয়ে বের করেছিল বোধহয়। আজ এই হাল। ফারাজ ধীরে ধীরে চিত্রার দিকে এগিয়ে আসে। ফারাজের প্রতিটি কদম চিত্রা এক পা করে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ চিত্রা ভয় চোখ বন্ধ করে ফেলল। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি করছেন? উদ্দেশ্য কি আপনার? ফারাজ চিত্রার মাথায় একটা মৃদু গাঁঠি মেরে বলল, है जो इरादे बता दो तुमको, शर्मा ही जाओगे तुम। धड़कने जो सुना दो तुमको, घबरा ही जाओगे तुम। हमको आता नहीं है छुपाना, होना है तुझ में फना। চিত্রা চোখ মেলে তেজি দৃষ্টিতে ফারাজের দিকে তাকায়। ফারাজ হেসে চোখ মেলে বলল, তাহার চোখের চাইলে মনের অসুখ হয়, প্রিয়তমার তরে এই হৃদয় ক্ষয়। সকালের অদ্ভুত এক আবেশে মোড়ানো চিত্রার আয়নার সামনে দাঁড়িয়ে আছে। শাড়ি পরানো হচ্ছে তাকে। প্রতিদিন নীলুই এই কাজটা করতো, তবে আজ সে আসেনি। এমনকি নীলুর মাও কাজে আসেনি। একটু আগেই রুমানা বড় একটা বক্স এনে চিত্রার হাতে ধরিয়ে দিয়েছিলেন। ভারী গয়নার ভার সেই বক্স। মুখে একটা কঠিন হাসি এনে বলেছিলেন, আমাদের বাড়ির বউরা খালি গায়ে থাকে না, হাত পা স্বর্ণে ঢাকা থাকে। ফারাজের বউয়ের জন্য জমিদারি গয়না তুলে রাখা ছিল। এখন থেকে সবের মালিক তুমি। চিত্রা বক্স খুলতে বিস্ময়ে হতবাক হয়ে যায়। এত গয়না, প্রতিটাই ভারী জমকালো। কাজের মেয়ে যখন একটা ভারী হার তার গলায় পরানোর চেষ্টা করলো, চিত্রার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, এসব আবার কেমন অত্যাচার? আমি এসব করতে পারবো না, মরেই যাব দম বন্ধ হয়ে। ফারাজ তখন আয়নার উল্টো পাশে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম ঠিক করছিল। কালো রঙের একটা শার্ট, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। পারফিউমের গাঢ় গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। সেই টেবিলের উপরে রাখা একটা হুইস্কির বোতল খুলে চিত্রার সামনে ঠকঠক করে গিলে অর্ধেকটা সাবার করে ফেলল। চিত্রা বিরক্ত চোখে তাকায়। সকাল সকাল মানুষ মদ খায়? এই লোক তো পুরোই বিদেশি হয়ে ফিরে এসেছে। আবার এমনও হতে পারে ছোটবেলা থেকেই এমন ছিল। ফারাজের দৃষ্টি আচমকা বিছানার দিকে গেল। রক্তের ছোপ ছোপ দাগ এখনো লেগে আছে সাদা চাদরে। ফারাজ সেটা লক্ষ্য করলো। চোখ সরু করে কিছুক্ষণ তাকিয়ে রইল। রাতের কি তবে এই রক্তের উপরই ঘুমিয়েছিল সে? কি অবস্থা? চিত্রার চেঁচিয়ে ওঠা শুনে ফারাজ ধীর পায়ে তার দিকে ঘুরে তাকালো। ঠোঁটের কোণে এক চিমটে বিদ্রুপোক্ত হাসি নিয়ে বলল, তোমাকে তো আমি মারবো না বউ, এসব গয়না তোমাকে মারার কোনো অধিকার নেই। তারপর কাজের মেয়েটা মিতালির দিকে তাকিয়ে হুমকি স্বরে বলল, আমার বউকে ছেড়ে দাও, আর জলদি বিছানার চাদর বদলে ফেলো। চিত্রা নাস্তা করে এসে যেন সবকিছু ঠিকঠাক পায়। মিতালি সঙ্গে সঙ্গে মাথা নাড়ায়, যে ভাইজান। ফারাজ বুক মুচকে তাকালো, কিসের ভাইজান রে? আজকে ভাইজান, কাল সাইয়াজান। আমার বউ আছে, আমি বিবাহিত পুরুষ, ভবিষ্যতে 11টা বাচ্চার আব্বা, তাই আজ থেকে আমাকে খালু বলে ডাকবি। মোটা মাথায় কথা ঢুকেছে তো, নাকি রিপিট করতে হবে? মেয়েটা ঘাবড়ে গিয়ে নিচের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, জি না মানে খালু যান।
মারা খাও বাল, জাস্ট খালু ডাক, মুখ থেকে কি বের হয় না, জান লাগাতে হবে কেন? আই অ্যাম অনলি মাই ওয়াইফস। ডাইনিং টেবিলে সাজানো সকালের নাস্তা, বাড়ির বউরা স্বামীর পাশে দাঁড়িয়ে আছে, তবে চিত্রার ব্যতিক্রম। ফারাজ তাকে জোর করে নিজের পাশে বসিয়েছে। শাশুড়ি একবার সরু চোখে চিত্রার দিকে তাকালেন, মনের ভেতরে কোথাও অসন্তুষ্ট জমে আছে, হয়তো গয়না না পরার কারণে। টেবিলের পুরুষ বলতে রওশন বসে আছে। সুলেমান সাহেব এখনই চলে আসবেন। রজন ও জোহান ভোরে পৌঁছিয়েছে, তারা উঠে সোজা সন্ধ্যায়। চিত্রা খাবারের দিকে তাকালো। এই কয়েকজনের জন্য এত আয়োজন, বড়লোকদের বড়লোকই কারবার। সুলাইমান টেবিলে আসতে চিত্রা সালাম দিল, জিজ্ঞাসা করলো, আব্বু আপনি কেমন আছেন? সুলাইমান স্নিগ্ধ হেসে বললেন, তোমাগো দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাড়িতে কেমন লাগতেছে, মন বসছে তো? চিত্রা মৃদু মাথা দোলালো। ফারাজ তখনও স্থির চুপচাপ। রওশন বলল, আজকে একটা জরুরি কাজ আছে কিন্তু। ফারাজ কোনো উত্তর দিল না। নদী তার সামনে খাবার রাখতে গেলে বলে উঠল, উপস ভাবি, আমি ডায়েটে আছি, ঘাস লতা পাতা কিছু থাকলে দেন, তবে দুপুরে আসবো। আজ কিন্তু বিরিয়ানি রান্না করবেন, কতদিন আপনার হাতে বিরিয়ানি খাই না। নদী কোনো জবাব দিল না, শুধু মাথা নত করে সম্মতি জানালো। তবে চিত্রার গা জ্বলে উঠল, মনে মনে শুধালো, এত সুন্দর ফিট বডি নিয়েও আবার ডায়েট? আচ্ছা মানলাম সে ডায়েট করবে, তবে ডায়েটিং এ বিরিয়ানি কে খায়? সবাই খাচ্ছে, তবে সবার সামনে তার খেতে লজ্জা করছে। চিত্রা কাচুমাচু করছে। ফারাজ লক্ষ্য করলো, সে চিত্রার পাউরুটি থেকে মোটা অংশটা ছাড়াতে বলল, জলদি খাও, খেয়ে শক্তি বাড়াও, দুপুরে এসে পরিমাপ করব শক্তি কতখানি বেড়েছে। চিত্রা নিচের দিকে তাকিয়ে রয়, ভারী লজ্জা করছে তার। ফারাজ চিত্রার লজ্জা ভাঙাতে সকলের সামনে গালে একটা চুমু খায়। এত দ্রুত এমন ঝড় চলে আসবে বিষয়টি চিত্রা বুঝে উঠতে পারেনি। চিত্রা লজ্জায় জর্জরিত চোখে সকলের দিকে তাকায়। কারো কোনো ভ্রুক্ষেপ নেই, সবাই যার যার মতন করে খাচ্ছে। তবুও চিত্রার মন চাইছে হাতের কাঁটা চামচটা ফারাজের গলায় বসিয়ে দিতে। সুলাইমান গ্লাসের দিকে হাত বাড়িয়ে বলল, মোহনা একটু পানি দাও। মোহনা চুপচাপ পানি ঢেলে দিল। সুলাইমান এক ঢোক গলায় ঢাললেন, কিছু বলতে যাবেন, ঠিক তখনই ঘরের নীরবতা চিরে এক মেয়েলি আর্তনাদ ভেসে এলো। ঘরের সবাই একসঙ্গে দরজার দিকে তাকালো। চিত্রা ভ্রু কুঁচকিয়ে উঠল, মনে মনে বলল, নীলুর মা না? নীলুর মা বিলাপ করে কাঁদছে। সারা রাত কেটে গেল, নীলুর কোনো খোঁজ নেই। কোথায় গেল তার মেয়ে? ভয় আর উৎকণ্ঠায় দিশেহারা হয়ে তিনি সোজা চলে এসেছেন সুলতান এলাহির কাছে। চেয়ারম্যান মানুষ, ক্ষমতা আর প্রভাব দুটোই আছে। যদি কেউ নীলুকে খুঁজে বের করতে পারে তবে তিনিই পারবেন। চেয়ারম্যানের বসার ঘরে চাপা উত্তেজনা। রওশন পরোটা দিয়ে মাংসের কালাভুনা মুড়ে মুখে পুড়ছে। অন্যদিকে মোহনা পাশে দাঁড়িয়ে নীরবে খাবার এগিয়ে দিচ্ছে, কোনো কথা বলছে না, শুধু পরিবেশনে ব্যস্ত। ফারিয়া আর নীরু তবে সবেমাত্র এসে উপস্থিত হয়েছে। এতক্ষণ রান্নাঘরে ছিল তারা। রোমানা স্বামীর প্লেটে আরেক টুকরো গরুর মাংস দিতে দিতে বলল, কাইন্দো না নীলুর মা, নীলু ভালা মাইয়া, আছে হয়তো কোথাও ফিরে আসবো। চিত্রার মনে কেমন অস্থির হয়ে উঠল। কালকেই তো সে নীলুকে দেখেছিল, আর আজ রাতে পেরোতেই উধাও। কিশোরগঞ্জে মানুষ গুমের ঘটনা বেড়েই চলেছে, অথচ পুলিশ নীরব দর্শক, কেউ কিছু করছে না, কেউ কিছু বলছে না। চিত্রা
প্রশ্ন জাগলো, নীলুর কিছু হয়ে যায়নি তো? নীলুর মাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, কিন্তু সে দ্বিধায় পড়ে যায়। সে তো এই বাড়ির নতুন বউ, হুট করে প্রশ্ন করলে কে কি ভাববে, তাই ইচ্ছে থাকলেও কিছু বলতে পারেনি সে। সুলাইমান এলাহি নীলুর মাকে আশ্বাস দেন তিনি খুঁজে নেবেন। কথার ভরসা রেখে নীলুর মা কান্না ভেজা চোখ ফিরিয়ে যায় বাড়ির দিকে, কিন্তু সুলাইমান মনে শান্তি নেই। একের পর এক অপরাধের অভিযোগ এসে তার দরজায় হাজির হচ্ছে, অথচ পরিস্থিতি উন্নতি নেই। অপরাধের পাল্লা ভারী হচ্ছে প্রতিদিন। তবে সুলাইমান এলাহি এখনো বিশ্বাস হারায়নি, এত সহজে তিনি হাল ছাড়বেন না। কিন্তু কিছু একটা করতেই হবে দ্রুত। এভাবে আর চলতে দেওয়া যাবে না। তোমার কিছু লাগবে ফারাজ ভাই? কি সব সালাদ খাচ্ছ? নীরু কৌতূহল ভরা কণ্ঠে প্রশ্ন করলো। ফারাজ ভ্রু কুঁচকিয়ে তার দিকে তাকায়, বলে, হাওয়া লাগবে। দূরে যা, হাওয়া আসতে দে। এমনিতেই আমার বউ হচ্ছে আগুন সুন্দরী, তার পাশে বসলে আমার ভেতরে টেম্পারেচার অটোমেটিক বেড়ে যায়। চিত্রা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। নীরু ফারাজের কথা হজম করতে পারল না। সে মুখটা ভেঙচি কেটে চিত্রার দিকে তাকালো। গলায় লালচে গুলোর দিকে চোখ গেল নীরুর। ভেতরটা একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে। ফারাজ এক চামচ সালাদ মুখে নিয়ে নির্বিকার ভঙ্গিতে চিবাতে চিবাতে বলল, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। এই আব্বা, ফায়ার সার্ভিসকে কল করেন। নীরু লজ্জায় আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল। খাবার টেবিলে বসে থাকা সবাই একে অপরের দিকে চাইল, যদিও রওশন বাদে। ফারাজের কথা আসলে মানে কেউ ঠিক উঠতে পারেনি। সুলাইমান এলাহি চিন্তিত গলায় জিজ্ঞাসা করলেন, কি পুড়তাছে? ফারাজ চোখের পলক না ফেলেই বলল, আবিয়াত্তাগুলোর মন আব্বা, জলদি বাড়ির আবিয়াত্তাগুলোরে নিকাহ করায়া দেন। সুলাইমান এলাহি হাতের গ্লাস প্রায় পড়ে যাওয়ার উপক্রম। তীব্র কাশিতে গলা শুকিয়ে আসছে তার। এই ছেলের মুখের ভাষা আর বন্দুকের গুলি সমান। একটা বের হলে জীবন কেড়ে নেয়, আর অন্যটা বের হলে ইজ্জত। দুপুরে কাঠফাটা রোদ, রাতের বৃষ্টি, স্নিগ্ধতা এখন আর নেই। গরম আরো বেড়েছে মনে হচ্ছে। মাদ্রাসার ছাত্ররা সড়ক অবরোধ করে আন্দোলন করছে। রাস্তায় যানজট লেগে আছে। ফারাজকে জলদি ফ্যাক্টরিতে যেতে হবে। এখানে কাজ জমে আছে। এলাহিদের ফিশ প্রসেসিং ফ্যাক্টরি আছে। সেখানে ধরা মাছ প্রসেসিং করা থেকে শুরু করে মাছ পরিষ্কার করা, কাটিং, ফ্রিজিং, প্যাকেটিং ইত্যাদি সব একত্রে করা হয়। তাছাড়া মাছকে বাজারজাত করার উপযোগী করে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। ফ্যাক্টরির পাশে অবস্থিত 3 তলা বিশিষ্ট বিল্ডিংটাকে এলাহির অফিস, কার্যালয় কিংবা প্রশাসনিক ভবন বলা চলে। প্রশাসনিক কার্যালয়ে রওশন, রাজন, ফারাজ সকলেই আলাদা চেম্বার আছে। তবে ফারাজের চেম্বার বেশিরভাগ সময় খালি থাকে। প্রধান কারণ, তার দেশে আসা খুব একটা হয় না। তবে এবার তার হুট করে দেশে আসার বিষয়ে কারোর কিছু জানা নেই, জিজ্ঞাসা করার সাহসও নেই কারোর। ফারাজ হাত ঘড়িটির দিকে একবার তাকায়। অফিসে আজ নতুন একটা কাস্টমার আসবে, তার সঙ্গে ডিল করতে হবে। লেট হলে কি করে চলবে? অভ্র, তুই গিয়ে একটু দেখে আয় তো বাইরের কার বাপ মরেছে। অভ্র ফারাজের সহচর বলা চলে। তার প্রতি কাজের খবর অভ্রর জানা আছে। অভ্র ছেলেটার গায়ের রং শ্যামলা, তবে অদ্ভুত সুন্দর দেখতে। ফারাজের সব কাজ তদারকি করে সে। ফারাজ আবদার করলে হয়তো জানটা বের করে হাতে ধরিয়ে দেওয়ার মতন সাহস তার আছে। অভ্র ফারাজের কথা শুনে গাড়ি থেকে বের হয়ে যায়। খানিকক্ষণ
বাদে ফিরে এসে ফারাজকে জানায় বাইরে আন্দোলন হচ্ছে, মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তাতে সবাই আন্দোলন করছে, হত্যাকারীর শাস্তি দাবি করছে। ফারাজ ফোনে গেম খেলছিল, নির্বিকারভাবে জিজ্ঞাসা করলো, কাদের কাজে এসব বলতো? আর কাদের হবে ভাই? সোহান পালোয়ানের লোকেদের কাজ। বালগুলো ভেতরে যে এত নষ্টামি কই থেকে আসে? আসলে কি আর বলবো বল, বেটা মানুষের শরীরের কৃমি আছে, হুটহাট কৃমি নড়া দেয় আর চুলকানি শুরু হয়। যাই হোক, তুই গিয়ে রাস্তা খালি কর। অভ্র একটু চুপ থেকে বলল, ভাই আপনিও তো বেটা মানুষ। ফারাজ ফোন থেকে চোখ সরিয়ে অভ্রর দিকে তাকালো, কপাল কুঁচে জবাব দিল, আমার শিরায় তো আবার চুলকানি নেই, যে মানুষ দেখলেই কুরকুরানি শুরু হয়ে যাবে। আমি এক জায়গায় ঠিক থাকা মানুষ, ভণ্ডামি করলে এক জায়গাতেই করব। 12 ঘাটের পানি খাওয়ার পাবলিক এই ফারাজ এলাহি নয়, বুঝেছ কুদ্দুসের বাপ? অভ্র জবাব না দিয়ে গাড়ি থেকে বের হতে নিলে ফারাজ পেছন থেকে তাকে আবার ডাক দিয়ে হেসে বলল, অফিসের কাজ শেষ হলে আজকে একটু তেনাদের নষ্টামি কমিয়ে দিয়ে আসবো। শালারা অনেক দিন ধরে ঝামেলা করেনি, কি বোরিং একটা জীবন। লাইফে একটু বিনোদন না থাকলে কি চলে? সারা বাড়ি ঘুরে ক্লান্ত হয়ে চিত্রা নিজের রুমে এসে বসে। এই বাড়িতে করার মতন কোনো কাজ নেই, তাই সময় ফুরায় না। চার দেওয়ালের ভেতরে কাটাতে তার দম বন্ধ হয়ে আসছে। বাইরে গিয়ে একটু হাওয়া খাওয়া খুব ইচ্ছে জেগেছে মনে। চিত্রার মাথায় হঠাৎ ফারাজের কথা আসে, মেয়েটার স্বামী নাকি এই বাড়িতেই থাকে। ও ফারিয়ার কথা আসে, মেয়েটার স্বামী নাকি এই বাড়িতেই থাকে, তবে এখনো অব্দি তার সঙ্গে দেখা হয়নি চিত্রার। আর জোহানের বাবা, তার সঙ্গেও তো কখনো কথা হলো না। যদিও জোহানের সঙ্গে কথা হয়নি। চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো, আঁচলটা ভালো করে গুছিয়ে নেয়, তারপর এক পা দুই পা করে ফারিয়ার রুমের দিকে এগিয়ে যায়। ফারিয়ার রুমটার সঙ্গে নদী আর মোহনার রুম। নদীর রুমটা মাঝে পড়েছে আর ফারিয়া এবং মোহনার দুই পাশে। ফারিয়ার রুমের দরজা খোলা, নুরির সঙ্গে খেলছে সে। চিত্রা নুরিকে শুরু থেকেই সে দেখেছে। ফারিয়ার সঙ্গে খুব পছন্দ করে মেয়েটা, একই রক্ত সম্পর্কে ফুপি বলে কথা। চিত্রার রুমে ঢুকতেই তাকে দেখে ফারিয়া উচ্ছ্বাসিত হয়ে উঠল, হেসে বলল, ভাবি আপনি? আসেন এইখানে বসেন। আসলে রুমটা গোছানো হয়নি, তাই কিছু মনে করবেন না। ফারিয়ার মুখে লজ্জা মিশ্রিত হাসি। চিত্রা খাটে গিয়ে বসলো, মৃদু হেসে বলল, একা একা ভালো লাগছিল না, তাই তোমার কাছে চলে আসলাম। আপনার যখন ইচ্ছে তখন চলে আসতে পারেন, আন্তরিক কণ্ঠে বলল ফারিয়া। চিত্রার দৃষ্টি আচমকা পড়ে টেবিলের উপরে রাখা অ্যালবামের দিকে। ফারিয়ার বিয়ের ছবি, উজ্জ্বল শাড়ি আর সাজে তাকে অপূর্ব লাগছে। পাশে শেরওয়ানি পরা একজন যুবক, বয়স খুব বেশি নয়, গায়ের রং শ্যামলা। তুমি অনেক সুন্দর ফারিয়া। ফারিয়া একটু লজ্জা পেল, পরক্ষণে লজ্জা ভেঙে বলল, মৃদু লজ্জায় ফারিয়ার চোখ নামিয়ে আনে, তারপর বলল, আপনার থেকে বেশি না। চিত্রা হেসে বলল, এই বাড়ির সবাই সুন্দর, পুরুষ হোক কিংবা নারী। পুরুষ মানুষের বেশি সুন্দর হওয়ার দরকার পড়ে না, তবে নারীদের সুন্দর হচ্ছে তাদের অস্ত্র। যার সৌন্দর্য যত বেশি, তার ক্ষমতা তত বেশি। ফারিয়া মৃদু হাসে। চিত্রা একটু চুপ থেকে বলে, তা অবশ্য জানি। চিত্রা, পুরুষ বাঁচে অর্থে আর নারী বাঁচে সৌন্দর্যে। একটু থেমে সে আবার বলে, বাইরে যাবে? আমার এখনো বাড়ির আশপাশটা দেখা হয়নি। ফারিয়ার চোখ আনন্দে ঝলমল হয়ে ওঠে। লম্বা সুঠাম গঠন তার, ভাইদের থেকে বেশি সুন্দর যেন। ভেতরে কোথাও একটা চঞ্চলতা আছে, যা প্রকাশ করতে চেয়েও যেন পারে না।
নুরিকে কোলে তুলে নেয় চিত্রা। এত মায়াবী এই ছোট্ট প্রাণটা। তারও তো এমন একটা মেয়ে শিশুর শখ। কিন্তু বাচ্চার কথা মনে পড়লেই ফারাজের মুখ ভেসে ওঠে চোখের সামনে। বাচ্চার বাবা কে হবে? ফারাজ এলাহি। এলাহি বাড়ির চারপাশে বাগান, সামনে 2 ফুলের বাগান, তবে পেছনে ফল ফলাদি সহ নানান রকম গাছেদের আস্তানা, বিশাল প্রাচীর ঘেরা জমিদার বাড়ি। বাইরে থেকে রীতিমতো পুরনো জমিদারির রীতির ছাপ, অথচ ভেতরে আধুনিকতার ছোঁয়া। বাড়ির সামনের অংশে একটা ফোয়ারা আছে, বাড়ির পশ্চিম পাশে আরেকটা পুকুর আছে, শান বাঁধানো পুকুর ঘাট। সেই পুকুরের যত্নের জন্য আলাদা করে লোক আছে। তাহলে বাড়ির পেছনে থাকা পুকুরটা কি দোষ করেছে? তার কোনো যত্ন নেওয়া কেন হচ্ছে না? শান বাঁধানো পুকুর পাড়টা সামনে দোলনা আছে। ফারিয়া চিত্রাকে নিয়ে সেইখানে যায়। দুজনে দোলনায় গিয়ে বসে। দোলনায় হালকা দুলনি, সঙ্গে বিকেলের স্নিগ্ধ বাতাস মনটাকে অদ্ভুত প্রশান্ত করে তোলে। ভাবি, আপনি গান পারেন? চিত্রা মাথা নাড়ে। না, আমি পারি বলে হাসে ফারিয়া। একটা শোনাও তো। তবে ফারিয়া গুনগুন করে গান শুরু করলো একটা রবীন্দ্রসঙ্গীত। সে মায়াবী সুর শুনতে শুনতে চিত্রার রাতের কথা মনে পড়ে যায়। কাল রাতেও তো এমনই একটা রবীন্দ্রসঙ্গীত শুনেছিল সে। তার শরীর কেমন শিউরে ওঠে। ধীরে ধীরে মাথা তুলে 3 তলার দিকে। কাঠের জানালাগুলো বন্ধ, অথচ মনে হচ্ছে কেউ আড়াল থেকে তাকিয়ে আছে। চিত্রা গম্ভীর কণ্ঠে বলল, 3 তলায় কে থাকে? ফারিয়া চমকে তাকায়। মুহূর্তের জন্য কেমন যেন অস্বস্তিতে পড়ে যায়। তারপর স্বাভাবিক হয়ে মৃদু হাসে। কেউ না। কেন? না মানে ওইখানে তো যাওয়া হয়নি। তুমি যেতে চাও? চিত্রা মাথা নাড়ে। ফারিয়া রহস্যময় দৃষ্টিতে বলে, নিয়ে যাব একদিন। চিত্রা চুপ করে যায়, চারপাশে তাকায় আবার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ফারাজের দুপুরে আসার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। ক্ষুধা পেয়েছে তার, কিন্তু রুমানা তাকে বলে দিয়েছে ফারাজ আসার পর তার খাওয়ার পরিবেশন করে যেন চিত্রা খেতে বসে। বাড়ির নিয়ম। এসব নিয়ম চিত্রা একদম ভালো লাগে না। চিত্রার পড়ালেখার শখ। এসএসসি দেওয়ার পর কলেজে পড়ার সুযোগ হয়নি তার। মামা এরই মাঝে অ্যাক্সিডেন্ট করে, আর তারপর এক লহমার সব স্বপ্ন চুরমার। চিত্রা শুনেছে স্বামী ভালো হলে নাকি বিয়ের পর বউকে পড়ালেখা করতে দেয়। তার স্বামীটা কতটুকু ভালো? নির্লজ্জতা ছাড়া তার কি আর কোনো দোষ আছে? যদি না থাকে তবে কি সে চিত্রাকে পড়ালেখা করতে দেবে, কলেজে যেতে দিবে? চিত্রার একটা দীঘল শ্বাস ছাড়ে। বাড়ির কথা মনে পড়ছে তার। মামাকে কতদিন ধরে সে দেখে না। আচ্ছা, মামাকে ঠিক সময় ওষুধ খাওয়ানো হচ্ছে তো? মামি, কাজের সব ভার কি তার কাঁধে পড়েছে, নাকি মার্জিয়া ভাবি সাহায্য করে? চিত্রার সোহাগের কথা হুট করে মনে পড়ে যায়। চোখের কোণে জল চলে আসে। নিজেকে মনে মনে গালমন্দ করে। সোহাগ শুধুই ঘৃণার পাত্র। সোহাগরা কেবল প্রতারক হয়। তারা চিত্রাদের আবেগ নিয়ে শুধু খেলতে জানে। তারা শুধু খেলতেই জানে, ভালোবাসতে নয়। চিত্রা ধীর পায়ে বাগানের দিকে এগিয়ে যায়। সদর দরজার সামনে এসে এক মুহূর্ত দাঁড়িয়ে নেয়। ফারিয়া চিত্রাকে কোলে নিয়ে পেছন পেছন আসছে। হালকা বাতাস বইছে, গোলাপের গন্ধ মিশে যাচ্ছে চারপাশে। চিত্রা চোখ গিয়ে বড় করে বাগানের লাল রঙের গোলাপগুলোর দিকে। সে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে পাপড়িগুলো নরম, মসৃণ, তবু কোনায় কোনায় মৃদু কাঁটা লুকিয়ে। বাগানের ভেতরে কয়েকজন কর্মী ব্যস্ত হাতে কাজ করছে। তাদের মধ্যে থেকে 2 জন লোক থমকে দাঁড়ায়, চিত্রার দিকে তাকিয়ে ফিসফিস করে শুরু করে। প্রথমে চিত্রা বিশেষ পাত্তা দেয় না, কিন্তু একটু পর বুঝতে পারে তাদের দৃষ্টির সুবিধা ঠেকছে না। কৌতূহল কিংবা বিস্ময়ে চেয়ে সেই দৃষ্টির মধ্যে ছিল কিছুটা
বেপরোয়া আগ্রহ। একজন বলে উঠল, মাইয়াটা পুরাই করা, তবে এইডা কেডা, আগে তো দেখি নাই। আরেকজন হাসতে হাসতে জবাব দিল, দেখবি কেমনে, আমরা তো এই বাড়ির প্রথম কাম করবার আইছি। এরপর দুইজনের কুৎসিত হাসিতে ফেটে পড়ল। চিত্রার রাগের শরীর গরম হয়ে ওঠে। লজ্জা না, ওর রাগ হচ্ছে। যেখানে সে নিজের স্বামীর ভালোবাসা সহ্য করতে পারে না, সেখানে পরপুরুষের নোংরা মন্তব্য সহ্য করার কোনো প্রশ্নই আসে না। সে এক দণ্ড দেরি না করে এগিয়ে গিয়ে ফুলগাছ থেকে একটা কাঁটাওয়ালা ডাল ছিঁড়ে নেয়। তারপর দৃঢ় ভঙ্গিতে লোক দুটোর সামনে গিয়ে দাঁড়ায়। গলার স্বর কঠোর ও তীক্ষ্ণ, মনে হচ্ছে আগুন ফুলকি ছিটকে পড়ছে। আমি কে তা জানা আছে? লোক দুটো চমকে ওঠে, একে অপরের দিকে তাকিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে ওঠে। হঠাৎ একজন চিত্রার পেছনে চোখ রাখে। মুহূর্তে মুখের ভেতর ছায়া নেমে আসে। বলেন না কেন? বলেন আমি কে? চিত্রের ঠিক পেছন থেকে একটা গম্ভীর গলা ভেসে আসলো, আপনি মিস্টার ফারাজ এলাহির স্ত্রী। লোক দুটো এবার আর সময় নষ্ট না করে হাত জোর করে সজোরে বলে উঠল, মাফ কইরা দেন, আমরা বুঝতে পারি নাই আপনি ফারাজ সাহেবের বউ, তাহলে জীবনও এমন আচরণ করতাম না। চিত্রা একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। ফারাজ দাঁড়িয়ে আছে, চোখে কালো সানগ্লাস, প্যান্টের পকেটে হাত গুজে রেখেছে। মুখে কোনো অভিব্যক্তি নেই কোনো হাসির রেখা। চিত্রা কণ্ঠ খানিকটা নরম হলো, তবে ভেতরে তীক্ষ্ণতা হারালো না। আপনি কখন এসেছেন? ফারাজ কোনো উত্তর দিল না, শুধু চশমার আড়ালে দু চোখে স্থির রাখলো লোক দুটোর দিকে। ফারাজ চোখ সরিয়ে চিত্রার দিকে তাকালো। কিছুক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকলো, যেন চিত্রার চোখ থেকে উত্তর খুঁজে নিতে চাচ্ছে সে, কিন্তু চিত্রার মুখ ফিরিয়ে নেয়। তার ভেতরে একটা অনীহা কাজ করছে। কি হয়েছে এখানে? ফারাজের কণ্ঠে উদ্বেগ। চিত্রা গভীর শ্বাস নেয়। আসলে আমি ফুলের জাত জানতে চেয়েছিলাম, আর ওনারা আমাকে আপা বলে ডেকেছে, তাই জিজ্ঞাসা করলাম আমি কে জানেন? ফারাজ ভ্রু কুঁচকে তাকায়। তো কি হয়েছে? চিত্রা এবার তার দিকে সরাসরি তাকায়। আপনি যদি জগতের সব মেয়ের খালু হতে পারেন, তাহলে আমিও তো সব পুরুষের খালা হতে পারি, তাই না? ফারাজের ঠোঁটে ব্যঙ্গ মিশ্রিত হাসি খেলে যায়, কিন্তু আজকে সে হাসতে পারছে না। খেয়েছো? চিত্রা একপাশে তাকিয়ে মাথা নাড়ায়। এখনো না, আপনার জন্য অপেক্ষা করছিলে। ও, এখনো না, আমার জন্য অপেক্ষা করছিলে? ইস, ঠেকা আমার। চিত্রার কণ্ঠে অভিমান ঝরে পড়ল। ফারাজ হাসে। না, ভালোবাসা। দূরে যান, আপনার ভালোবাসাকে আমি কাঁঠালের পাতা বানিয়ে কবেই ছাগলকে খাইয়ে দিয়েছি। ফারাজ একবার পাশের দুই অপরিচিত লোকের দিকে তাকায়, তারপর চোখের ইশারায় তাদের সরে যাওয়ার ইঙ্গিত দেয়। লোক দুটো মুহূর্তেই মিলিয়ে যায়। পেছনে দাঁড়িয়ে ছিল ফারিয়া, কোলে ছোট্ট নুরিকে নিয়ে। ফারাজ নুরিকে দেখে উচ্ছ্বাসে বলে উঠল, আম্মাজান। সে হাত বাড়াতেই নুরি আনন্দে নাচানাচি শুরু করে দিল। ফারিয়া হেসে বলল, তোমরা দুইজন তাহলে বাসায় যাও, ভাবি তো তোমার জন্য অপেক্ষা করে না খেয়ে বসে আছে। চিত্রা গাল লাল হয়ে উঠল। ফারাজ মুখে মুচকি হাসি রেখে নীলুর ছোট্ট গাল দুটোয় চুমু খেলো। তুমি কেমন আছো আম্মু? নুরি ড্যাব ড্যাব করে ফারাজের দিকে তাকিয়ে আছে। সে তো আর কথা বলতে পারে না, তাই ছোট আব্বুকে কি করে বলবে যে সে ভালো আছে। ফারাজ নুরিকে আবার ফারিয়ার কোলে তুলে দিয়ে চিত্রার দিকে তাকিয়ে বলল, চলো আজ বাইরে গিয়ে খাওয়া যাক। চিত্রা বিরক্তি চোখে তাকালো। না। কেন? আমি খাবো না। তুমি খাবে না তো তোমার
14 জেনারেশন এসে খাবে, চলো। চিত্রা ভ্রুকুচকে বলল, এই অবস্থায়? রুমে চলো, বোরখা পরে বের হবে। তা কোথায় পাবো? ফারাজ চোখ টিপে হাসে। আমার মুখ থেকে মধুর বাণী শোনার খুব শখ হয়েছে প্রিয়তমা। এত বড় বড় দুটো আলমারি তোমাকে দেওয়া হয়েছে, খুলে দেখা হয়নি? চিত্রা হেসে ফেলে, ইচ্ছে হয়নি তাই খুলিনি। তাহলে এর ফল? তাহলে এত ফল কেন পারো? একটুও দেরি না করে ফারাজ চিত্রার হাত শক্ত করে ধরে বাড়ির দিকে হাঁটা দেয়। পেছনে দাঁড়িয়ে থাকা ফারিয়া তাদের চলে যাওয়ার দিকে মৃদু হাসে। এটাই তো সে চেয়েছিল, তার ভাইয়ের পরিবর্তন। গাড়িতে বসে অভ্র লম্বা একটা সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি। চিত্রা কিছুটা অবোধ ভঙ্গি জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। ফারাজ ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি রে, স্বামী স্ত্রীর মাঝে তুই আবার কি করছিস? অভ্র ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে উত্তর দিল, নিরাপত্তা দিতে। ফারাজ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে চিত্রের কৌতূহলী হয়ে ফারাজকে জিজ্ঞাসা করলো, উনি কে আবার? ফারাজ এবার গর্বিত ভঙ্গিতে উত্তর দিল, আমার জানের জিগার, আমার এক হৃৎপিণ্ডের 2 অংশ। চিত্রা এক পলক অভিকে দিকে তাকিয়ে নিকাবের নিচ থেকে, তাহলে ভাই জিন্দেগি একটা সার্জারি করিয়ে আলাদা হয়ে যান। ওনার যা হৃৎপিণ্ড, তাতে মনে হয় না একসঙ্গে থাকলে বেশি দিন বাঁচতে পারবেন। আকাশের গায়ে গোধূলি মেঘের ভারী চাদর, যেন সূর্যের আলোকে গিলে খেতে যাচ্ছে। বাতাসে ভেসে একটা ভেজা গন্ধ, দূর থেকে ভেসে আসা কর্দমাক্ত মাটির ঘ্রাণ। গুমোট হয়ে আছে চারিদিক, গরম আর আর্দ্রতার ভারে দমবন্ধ লাগছে। সড়কের ওপর ছুটে চলা গাড়িগুলোর হেডলাইট কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। ফুটপাত ধরে হাঁটা মানুষগুলো মুখে বিরক্তি, চোখে তারা, যেন তারা জানে আর কিছুক্ষণ পরেই আকাশ ফেটে ঝরবে বৃষ্টি। ধুলোর ছোট ছোট ঝড় উঠছে পথের ধারে, কাগজের টুকরোগুলো পাক খেয়ে উপরে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে। গলির মোড়ে জটলা পাকানো চায়ের দোকানগুলোর সামনে ধোঁয়া উঠছে উষ্ণ কাপে, অথচ বাতাসে চাপে সেই ধোঁয়াও যেন টিকতে পারছে না। হঠাৎ বাতাসে এক ঝটকায় এসে ছুঁয়ে যায় সবার মনে একটাই প্রশ্ন, বৃষ্টি নামবে তো, নাকি এভাবে ঝুলিয়ে থাকবে আকাশে? হোটেল এক্সের 5তলা ভিআইপি লঞ্চ, মৃদু সোনালি আলোর চারপাশটা নরম হয়ে আছে। খাবার খাচ্ছে চিত্রা। খাওয়ার সময় তার কথা বলতে ইচ্ছে করছে না। খাওয়ার জিনিসটা তার কাছে প্যাশন, একটা আরাধনা। এর চেয়ে গুরুত্বপূর্ণ সে অন্য কিছুকে দিতে পারেনি আর পারবেও না। ফারাজ তার পাশে বসে আছে। আজকেও ঘাসলতা অর্ডার দিয়ে যাচ্ছিল, তবে চিত্রা ওয়েটারকে ধমকে 2টো কাচ্চি অর্ডার দিয়েছে। ফারাজ কোনো আপত্তি করল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। ফারাজের একটা লোকমা চিত্রার 4 লোকমার সমান। ফারাজের খাওয়ার ধরন দেখে চিত্রা অবাক হয়। শেষবার কলিজা ভুনা দিয়ে ভাত খাওয়ার সময় এভাবেই খেতে দেখেছিল সে ফারাজকে। সেই দিন যেমন ক্ষুধার্ত দেখাচ্ছিল, আজকেও তেমনই দেখাচ্ছে। মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেরে এসেছে। চিত্রা খুঁটিয়ে খুঁটিয়ে একটা এলাচ বের করে ফারাজের সামনে ধরল। কাচ্চির মধ্যে এলাচ আর চিত্রার জীবনে ইলাইচি সাহেব, দুটোই একই সমস্যা, একই জাতের।
তাহলে সমস্যার সমাধান কি? চিত্রা এলাচটা ফেলতে নিলে চিত্রা তার হাত ধরে ফেলে। চিত্রার হাত থেকে এলাচটা মুখে পুরে নিয়ে চিবাতে চিবাতে বলল, সমস্যার একটা সমাধান, খেয়ে ফেলো, গিলে ফেলো। এলাচকে গিলে ফেললো আর ফারাজকে ভালোবাসা দিয়ে একেবারে খেয়ে ফেলো। চিত্রা চারপাশে একবার তাকায়। ভাগ্যিস এই ফ্লোরটা তার বড়লোক স্বামী পুরো বুকিং করেছিল, তা না হলে তো লজ্জায় মাথা কাটা যেত। পার্কিং লটে চিত্রা দাঁড়িয়ে আছে। ফারাজ আর অভ্র আলাদাভাবে কি একটা বিষয় নিয়ে কথা বলছে। চিত্রাকে ফারাজ গাড়িতে বসিয়ে দিয়ে গিয়েছিল, তবে চিত্রা পার্কিং লটের পাশেই একটা ফুচকা বিক্রেতাকে দেখে জলদি বেরিয়ে আসে। কতদিন ধরে ফুচকা খাওয়া হয় না, আজকে ফুচকাওয়ালা মামাকে টক বাড়িয়ে 1 প্লেট ফুচকা দিতে বলবে। কিন্তু কি করবে? তার কাছে টাকা থাকলে তো বড়লোক স্বামী, বড়লোক ছোটলোক বউ, তার আছে একটা আর না আছে একটা ফোন, না আছে 50 টাকা। দুটো বাচ্চা ছেলে গপাগপ করে একটার পর একটা ফুচকা মুখে দিচ্ছে। সেই দিকে তাকিয়ে চিত্রা একটা ফাঁকা ঢোক গিলল। বাচ্চা মানুষদের এত ফুচকা খেতে হয়? ওদের মা বাবা শেখায়নি এসব যে অস্বাস্থ্যকর খাবার? চিত্রা আর চোখে একবার ফারাজের দিকে তাকায়। ফারাজ তখনও কপাল কুঁচকে কি সব কথা বলছে। মনে তো হচ্ছে খুব রেগে আছে, নাকি অতিরিক্ত কাচ্চি খেয়ে জাতির খালুর পেট ছুটছে। চিত্রা একটা শ্বাস নেয়, তারপর পা টিপে টিপে বাচ্চাগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। একবার আকাশের দিকে তাকায়, যেন যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। চিত্রা ফারাজের দিকে আর একবার তাকিয়ে নিজের পেটের দিকে তাকায়। একটু আগে এক্সট্রা প্লেট খাসির কাচ্চি সাবার করেছে সে, কিন্তু তাতে কি? ফুচকার জন্য পেটের অর্ধেকটা এখনো ফাঁকা। চিত্রাকে দেখে ফুচকাওয়ালা মামা আন্তরিক স্বরে বলল, কি লাগবো আপা? চিত্রা ইতস্তত করলো, তারপর মৃদু হেসে বলল, না কিছু না। সে পাশের ছেলেটার দিকে তাকালো। অনেক বেশি কিউট দেখতে, চুল এলোমেলো, গালে টক ঝাল ফুচকার দাগ লেগে আছে। চিত্রা ছেলেটার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। এই যে বাবু, দেখো তো ওইটা কি? ছেলেটা বিভ্রান্ত হয়ে চিত্রার ইশারাকৃত জায়গায় তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তবে চোখে ফেরাতেই দেখলো তার প্লেটের সর্বশেষ ফুচকাটা নেই। মুখ কালো করে বলল, আমার ফুচকাটা খাচ্ছেন কেন আন্টি? চিত্রা হকচকিয়ে বলল, কই আপনার মুখে? তাড়াহুড়োয় খেতে গিয়ে ভালোভাবেই গিলতে পারেনি চিত্রা। মুখ ভর্তি ফুচকা নিয়ে বিড়বিড় করে বলল, আরে বাবু, এসব কুখাদ্য, বাচ্চাদের এত বেশি খেতে হয় না। ছেলেটার মোটেও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। কপাল কুঁচকে রাগী গলায় বলল, আপনার কথা না বইলা পেটে থাইকা ফুচকা বাইর করেন, না হইলে আম্মুরে ডাইক্কা আনমু। চিত্রা হতভম্ব। এই ছেলে একটা ফুচকা খেয়েছি, তোমার মাথা তো খেয়ে ফেলেনি, এত বেয়াদবি করো কেন? দুজনের তর্ক শুরু হয়ে গেল। ফুচকা বিক্রেতা বিব্রত হয়ে একবার চিত্রার দিকে আর একবার বাচ্চার দিকে তাকাচ্ছে। ফারাজের কথা বলা শেষ, গাড়ির দিকে এগিয়ে আসে সে। হঠাৎ চিত্রার গলার স্বর শুনে থমকে দাঁড়ায়। ফুটপাতে ফুচকার দোকানে দিকে তাকিয়ে দেখে তার স্ত্রী একটা বাচ্চার সঙ্গে হাত নেড়ে তর্ক করছে। ফারাজ অভ্রকে গাড়িতে বসতে বলল, তারপর ধীর পায়ে চিত্রার দিকে এগোলো। কি হচ্ছে এখানে? বাচ্চাটা মুখ গোমড়া করে চেঁচিয়ে উঠল, এই বোরখাওয়ালা আন্টি আমার প্লেট থেকে ফুচকা খাম মারছে, ওনারে কিন্তু আজকে এই পেট থেকে আমার ফুচকা বাইর করতে হইব। ফারাজ চিত্রার দিকে তাকালো।
চিত্রা চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। ফারাজ গভীর শ্বাস নিয়ে ফুচকাওয়ালা মামাকে বলল, এই বাবুটার জন্য আর এক প্লেট বানান। তারপর একটু থেমে যোগ করলো, আর আমার বউ যতগুলো ফুচকা খেতে পারে ততগুলোই বানান। ওর মুখেরটা শেষ হওয়ার আগেই যেন আরেকটা রেডি থাকে। চিত্রার চোখ উজ্জ্বল হয়ে উঠল খুশিতে। সে পারতে ধীর স্বরে ফারাজকে বলল, থ্যাঙ্কস। ফারাজ একপাশে ঝুঁকে হিসিয়ে বলল, ধন্যবাদটা রাতের জন্য তুলে রাখো বউ। আগে তো বলেছিলাম, আমি কিছু দিলে তার চেয়েও বেশি কেড়ে নিই। রাতের জন্য প্রস্তুত থাকো। চিত্রা ফারাজের কথা শুনেও কিছু বলল না, শুধু একটা ফুচকা মুখে পুরে নিয়ে ধীর গলায় বলল, একটা খাবেন? যদি আমার আবার পেট ব্যথা হয়, নেন একটা খান। ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলল, ধন্যবাদ, তবে মানুষের পেছনে চুলকে বাড়ানো অমৃত আমার আবার হজম হয় না, তবে এনার্জি আছে। চিত্রার মুখ রাগে ফুলে গেল। এই লোকটা কিভাবে ফুচকাওয়ালার সামনে তাকে বদনাম করতে পারে? মুখে আরেকটু যদি লাগাম থাকতো। চিত্রা পুনরায় খাওয়ায় মন দিল। পাশের বাচ্চাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ফারাজ ফোন ঘাটছে। চিত্রা একসময় মুখ তুলে বলল, মামা আর একটু মরিচ বাড়িয়ে দেন। ফারাজ এবার ফোন থেকে মুখ তুলে হেসে বলল, মামা মরিচ দেন বাড়াইয়া, কলিজা পিরিত লাগাইয়া। চিত্রা কপাল কুঁচকে তাকালো। বেশি করছেন না এবার? ফারাজ মৃদু হাসলো। আরে বউ, সকালে যখন জ্বলবে তখন বুঝবা বেশি করছি নাকি কম। বিছানায় কান্না আর বাথরুমে কান্নার মধ্যে বিস্তর ফারাক। সব কান্নার সুখ থাকবে না প্রিয়তমা। চিত্রা মেরে গেল। গলা চোখ গোল করে তাকিয়ে রইল ফারাজের দিকে। এই লোককে সে কি সত্যি সারা জীবন সহ্য করতে পারবে? ফুচকার ঝাল এখন আর মুখে লাগছে না, লাগছে মনে। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা ধারালো শীষের শব্দ। মুহূর্তের মধ্যে ছুটে এলো গুলি। বিদ্ধ হলো ফারাজের একেবারে খুব কাছ দিয়ে ঠাস। একটা তীক্ষ্ণ ধাতব শব্দে বাতাস কাঁপিয়ে উঠল। 1 সেকেন্ডের জন্য চারপাশ নিশ্চুপ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল ফারাজ ঠিক বুঝতে পারছে না, তবে চোখের সামনে পড়ে যাওয়া দেহটার দিকে তাকিয়ে সে স্তব্ধ। মাটিতে ফুচকার প্লেট পড়ে আছে, উষ্ণ গরম রক্তে তলিয়ে গেল রাস্তা। ফারাজ নির্বিকার, কেবল ফারাজের কাপা গলা থেকে স্তব্ধতা ভেদ করে বেরিয়ে এলো, চিত্রা।